আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিআর অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজও আমি তোমাদের সঙ্গে হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। আজ তোমাদের আমি যে ম্যাথটি করাবো সেটি তোমাদের পাঠ্য বইয়ের ৬ নম্বর অঙ্ক। পৃষ্ঠা নাম্বার ২৩। পাঠ্য বইয়ের ৬ নম্বর অঙ্ক, পৃষ্ঠা নাম্বার ২৩। আমরা পূর্বের নিয়মে হিসাব সমীকরণ সম্পর্কে একটু ধারণা দিব। হিসাব সমীকরণ কাকে বলে? আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি বা ইকুইটি। ইকুইটিকে আবার ইকুইটির উপাদান আবার ৪টি। মূলধন, মালিক যে ব্যবসা অর্থ বিনিয়োগ করে সেটিকে মূলধন বলা হয়। এই মূলধন এটি ইকুইটির সঙ্গে যোগ হয়। আয়কে আর দ্বারা প্রকাশ করলাম মানে রেভিনিউ, এটিও মালিকানার সত্ত্বের সঙ্গে যোগ হবে। ব্যয়, ইংলিশে বলে এক্সপেন্স মালিকানার সত্ত্ব বা ইকুইটি থেকে বিয়োগ হবে। চতুর্থ, উত্তোলনকে ড্রয়িংস ডি দ্বারা প্রকাশ করা হয়, এটা মালিকানার সত্ত্ব থেকে বিয়োগ হবে। তাহলে আমরা দেখলাম অ্যাসেট লায়াবিলিটিস এ দুইটি আলাদা ঘর হবে, আর ইকুইটির জন্য মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন এই ৪টি উপাদানের জন্য একটি ঘর হবে। অর্থাৎ আয়, ব্যয়, মূলধন এবং উত্তোলন এর জন্য পৃথক কোনো ছকে কোনো কলাম আসবে না। এর জন্য একটি কলাম হবে, সে কলামটির নাম ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আমরা একটু ধারণা দিই সম্পদ কি। আমরা জানি সম্পদ হচ্ছে দুই প্রকার, স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ। আমাদের ইকুয়েশনের জন্য যে সম্পদগুলো সাধারণত আসে সেগুলো হচ্ছে ভূমি ও দালান কোঠা, কলকব্জা ও যন্ত্রপাতি, আসবাবপত্র, অফিস সরঞ্জাম ও অফিস সাপ্লাইজ। আর চলতি সম্পদের মধ্যে আছে হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব বা দেনাদার, সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ। আর দায়ের মধ্যে কোন কোন আইটেমগুলো আসে? দায়ের মধ্যে আসবে প্রদেয় হিসাব বা পাওনাদার, বকেয়া খরচ, ব্যাংক জমা অতিরিক্ত সাধারণত ইকুয়েশনে আসে না, ঋণ ইত্যাদি। এরপর আসে ব্যয়, মূলধন তো মূলধনই, আয়ের উপাদানগুলো সাধারণত বিক্রয়, সেবা হতে আয়, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ অর্থাৎ সকল প্রাপ্তি। এরপর ব্যয় হচ্ছে যে সকল খরচ বছরে বারবার করা হয়, কম করে হলেও কি একবার করা হয়, যেমন বাড়ি ভাড়া প্রদান, বেতন, মজুরি, মণিহারি, বিজ্ঞাপন খরচ, যাতায়াত খরচ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইকুয়েশন উপাদান সম্পর্কে সম্যক ধারণা দিলাম। এখন আমি তোমাদেরকে ৬ নম্বর অঙ্কের আলোকে সমীকরণটা করাবো। এই লেনদেনগুলোর সমীকরণের উপর প্রভাব কী সেগুলো নিয়ে আলোচনা করব। ৬ নম্বর অঙ্ক আমি তোমাদের বেসিক কনসেপ্টটা দিব। সেটা হচ্ছে এরকম, শুধু পোস্টিংটা দেখাবো যে এর পোস্টিংটা কোথায় কিভাবে হবে। ৭ এবং ৮ ইনশাল্লাহ পরবর্তী 2টি ক্লাসে এটা পূর্ণাঙ্গভাবে করে দিব, যাতে পরীক্ষায় তোমরা যথাযথভাবে অ্যান্সার করতে পারো। তাহলে আমরা অঙ্ক শুরু করি। শুরুতে আমি একটু লিখে রাখি ইকুইটির উপাদানগুলো কী কী। ক্যাপিটাল যোগ হয়, রেভিনিউ যোগ,
এক্সপেন্স মানে ব্যয় বাদ, উত্তোলন ড্রয়িংস বাদ, ক্যাপিটাল যোগ হয়, আয় যোগ হবে, ব্যয় বাদ, ড্রয়িংস বাদ, কারণ উত্তোলন বাদ। এখানে আমরা একটু ভুল করি, কারণ ইকুইটির উপাদান অনেক বেশি, 4টি। এই কারণে আমি লিখে রাখলাম যাতে তোমাদের বিষয়টি সহজ হয়। আমরা ছক টেনে ফেলি, পূর্বের নিয়মেই ছক টানলাম। প্রথমে আমাদের তারিখের কলাম থাকবে, এরপর মন্তব্য, এরপর আমরা সমান সমানের জন্য একটা ঘর রেখে দিলাম। আমরা দুইটা ভাগ করে নিই। এটা অ্যাসেট, এ দ্বারা আমি প্রকাশ করলাম লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি বা শুধু ইকুইটি, এটা মন্তব্য। আমাদের সম্পদ যতগুলো প্রয়োজন আমরা যখন প্রয়োজন তখন টেনে নিব। আমরা অঙ্কটা শুরু করে দিই। সাকিব আল হাসান 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15,000 টাকা, নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পক্ষ কয়টি? নগদ একটি পক্ষ, ব্যাংক একটি পক্ষ, আর নগদ আর ব্যাংকের যোগফল নিয়ে মালিক এটা বিনিয়োগ করেছে, তাহলে মূলধন একটি পক্ষ। আমরা লিখে ফেলি কি কি? নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে, আর দুইটা মিলিয়ে মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন ক্রেডিট। আমরা টাকাটা বসিয়ে দিই, 15 লক্ষ, ব্যাংক জমা 7,20,000, যোগফল 22,20,000। আমরা এখন দেখব সমীকরণের প্রভাবটা কি। অঙ্কটা 2017 সালের জানুয়ারি 1 আমরা নগদান একটা কলাম পেলাম, ব্যাংক দুইটা হিসাব আর দুইটা কলাম রাখি। নগদের ঘরটা একটু বড় রাখতে হবে, কারণ নগদের আইটেম একটু বেশি। ব্যাংক, তাহলে আমরা পোস্টিং দিই। এখানে নগদটাকে এসেছে, প্রিয় শিক্ষার্থীরা, নগদ এসেছে, নগদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকও বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদে যোগ হবে, ব্যাংকও যোগ হবে। নগদে যোগ হবে কত টাকা? 15 লাখ টাকা নগদ, আর এখানে ব্যাংক, ব্যাংকে যোগ হবে 7,20,000 সমান সমান দুটা মিলিয়ে আমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের ঘরটা শেষে রাখবে সবসময় ইকুইটি। এখানে আসবে কত? মোট 22,20,000। আর মন্তব্য কলামে লিখতে হবে তোমাদের বিনিয়োগ নামে আমরা লিখব। তাহলে আমাদের কি হলো? শেষ হয়ে গেল। আমরা প্রতি দুইটা আইটেম লিখে দাগ টেনে দিব, যাতে একটি আইটেমের সঙ্গে আরেকটি মিলে না যায়। জানুয়ারি 5 গ্রাহকদের সেবা প্রদান করা হলো 75,000 টাকা। এখানে তুমি সেবা প্রদান করেছো, সেবার মাধ্যমে তুমি টাকা আদায় করেছো। তাহলে পক্ষ দুটি কি কি? নগদ এসেছে, নগদান একটি পক্ষ, আর সেবা দিয়েছো, সেবা আয় একটি পক্ষ। আমরা লিখে ফেলি আগের নিয়মেই, পক্ষ দুটি আমরা লিখে ফেলবো, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। লিখে ফেলি, নগদান হিসাব ডেবিট হবে, আর সেবা আয় ক্রেডিট। কত টাকা? 75,000 টাকা। আমরা এখন পোস্টিং দিব। জানুয়ারি 5 পোস্টিংটা হবে, নগদ বেড়েছে 75,000, নগদের সঙ্গে যোগ, আর সেবা আয়, আমরা জানি আয় মানে এখানে আর দ্বারা প্রকাশ করা হয়েছে, আয় ইকুইটির সঙ্গে যোগ হয়। আমরা 75,000 ইকুইটির সঙ্গে যোগ করে দিব, এখানে লিখে দিব সেবা আয়। আমরা দুইটা লিখে এবার আমরা দাগ টেনে দিব। বোর্ডের পরীক্ষায় তোমাদের প্রতি আইটেমে যোগ বিয়োগ দেখাতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম না। পরবর্তী 7-8 নাম্বারে আমি এটা দেখিয়ে দিব। এরপর জানুয়ারি 9
নয়ে কি বলেছে একটু পড়ি। চেকের মাধ্যমে মাসিক বাড়ি ভাড়া প্রদান। বাড়ি ভাড়া প্রদান করলে পক্ষগুলো কি কি? বাড়ি ভাড়া একটি পক্ষ, কারণ বাড়ি ভাড়া খাতে ব্যয় হয়েছে, আর এখানে পরিশোধ করা হয়েছে নগদে নয় চেকে। আমরা জানি চেকে যদি পরিশোধ করা হয় তাহলে আমার ব্যাংকের টাকা কমে যাবে, এ কারণে ব্যাংক একটি পক্ষ। তাহলে পক্ষ দুটি পেয়ে গেলাম, একটি পক্ষ বাড়ি ভাড়া, আরেকটি পক্ষ ব্যাংক। আমরা একটু লিখে ফেলি এখানে, বাড়ি ভাড়া ডেবিট আর ব্যাংক ক্রেডিট। কত টাকা? 40,000 টাকা। এখন আমরা পোস্টিংটা কিভাবে দিব? বাড়ি ভাড়া একটি খরচ, বাড়ি ভাড়া একটি খরচ। এই যে খরচ ইকুইটি থেকে আমরা কি করেছি? বাদ দিয়েছি। এ কারণে বাড়ি ভাড়া ইকুইটি থেকে বাদ যাবে, এখানে মাইনাস হবে কত টাকা? 40,000 টাকা মাইনাস হবে। আর বাড়ি ভাড়া প্রদানের ফলে নগদ চলে গিয়েছে 40,000, নগদ থেকে এটা কী হবে? মাইনাস হবে। আর এখানে লিখে দিতে হবে, কারণ আমরা জানি ইকুইটিতে যা আসবে সবগুলো মন্তব্য কলামে লিখতে হবে। জানুয়ারি 11তে একটু দেখি, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো। এখানে নগদে ধরে নিতে হবে। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করলে বিজ্ঞাপন একটি পক্ষ, আর যেহেতু নগদ টাকা চলে গিয়েছে নগদে একটি পক্ষ, তাহলে কি হবে? বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচ বা শুধু বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। টাকার পরিমাণ এখানে দেওয়া আছে 12,000 টাকা। এখন আমরা পোস্টিংটা কিভাবে দিব? বিজ্ঞাপন যেহেতু একটি খরচ, আর খরচ সবসময় কী হবে? ইকুইটি থেকে বাদ যাবে। আমরা ইকুইটি থেকে 12,000 বাদ দিব, এখানে লিখব বিজ্ঞাপন, কারণ আমরা শিখেছি ইকুইটি কলামে যা আসবে তার জন্য মন্তব্য কলামে লিখতে হবে। আর বিজ্ঞাপন পরিশোধের ফলে বা প্রদানের ফলে ব্যবসা থেকে নগদ টাকা চলে গিয়েছে, এই জন্য নগদ থেকে এটা কী হবে? মাইনাস হবে। আমরা দুইটা করে দাগ দিয়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সহজ হয়। আবার দাগ দিয়ে দিলাম আমরা, প্রত্যেকটা লেনদেনে কী হবে? সমান সমান হবে, কারণ এটার সমান ডান পাশ সমান বাম পাশ। এরপর আমরা দেখব 16 তারিখ, জানুয়ারি 16। উপযোগ বিল পরিশোধ করা হলো। বিল পরিশোধের মাধ্যমে টাকা চলে গিয়েছে। উপযোগ একটি খরচ। উপযোগ খরচ কোনগুলো তোমরা জানো? অ্যাপার্টমেন্টগুলোতে যদি আমরা থাকি আমরা তাহলে দেখি আমাদের গ্যাস, বিদ্যুৎ, পানি, সোয়ারের, দারোয়ান, লিফট, এই যে ব্যয়গুলো হয় এই ব্যয়গুলোকে বলা হয় উপযোগ খরচ। তাহলে আমরা পক্ষ দুটো কী কী? উপযোগ খরচ ডেবিট, নগদান ক্রেডিট। লিখে ফেলি, উপযোগ খরচ ডেবিট, নগদান ক্রেডিট। টাকার পরিমাণ এখানে দেওয়া আছে 17,000। এই পোস্টিংটা কেমন হবে? আগের মতনই, সকল খরচ বাদ যাবে ইকুইটি থেকে মাইনাস। আবার টাকা চলে গিয়েছে, ব্যবসা থেকে টাকা চলে গেলে নগদ থেকেও মাইনাস। এখানে মন্তব্য লিখতে হবে, কারণ আমরা জানি ইকুইটি কলামে আসলেই আমাদের মন্তব্য লিখতে হবে। উপযোগ খরচ 16 পরে আছে 21। একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা, ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো। আসলে অফিস সাপ্লাইজ মণিহারিকেই বোঝায়, কিন্তু আধুনিক নিয়মে অফিস সাপ্লাইজকে সম্পদ হিসাবে দেখানো যায়, খরচ হিসাবেও দেখানো যায়। আমরা এখানে সম্পদ হিসাবেও দেখাবো, তো আমরা সম্পদ হিসাবে দেখিয়ে দিই। তাহলে আমাদের সাপ্লাইজ একটা কলাম রাখতে হবে, সাপ্লাইজ। সাপ্লাইজ যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে সাপ্লাইজ একটি পক্ষ হবে, আর ধারে ক্রয় করার ফলে দায় সৃষ্টি হয়। এই দায়ের নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে যাবে দ্বারা কী হবে? সাপ্লাইজ ডেবিট, আর ক্রেডিট হবে প্রদেয় হিসাব। টাকার পরিমাণটা আমরা একটু দেখি, 17,000। এখানেও 17,000 টাকা। পোস্টিংটা কি হবে? সাপ্লাইজ নিজেই কি এখানে একটা কলামে আছে যেহেতু সম্পদ, আর এখানে আমাদের কি হয়েছে? সাপ্লাইজ ক্রয়ের ফলে সাপ্লাইজ ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি পেলে আমরা জানি সেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আর লাইবিলিটিস হচ্ছে এখানে লাইবিলিটিসের প্রদেয় হিসাব। আমরা এখানে লিখি প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব।
আর একটা কলাম আমরা রেখে দিলাম, যদি কোনো দায় আসে তখন আমরা ব্যবহার করতে পারবো। আর সাপ্লাইজ বাকিতে ক্রয় করলে সাপ্লাইজের পরিমাণ প্রদেয় হিসাবের পরিমাণ বেড়ে যায়, কারণ দায় বেড়ে যায়, এই জন্য এটি প্রদেয় হিসাবের সঙ্গে যোগ হবে। সমান সমান দিয়ে দিলাম, দুইটা হয়ে গেছে, আমরা আবার দাগ দিয়ে দিই। এরপর আমরা দেখি 28 তারিখে কি বলেছে। 28 তারিখে আমরা একটু দেখি, গ্রাহককে ধারে সেবা প্রদান করা হলো, অর্থাৎ তুমি সেবা দিয়েছো, এখনও টাকা পাওনি। টাকা না পেলে তুমি তার কাছে ভবিষ্যতে টাকাটা পাবে, এটি তোমার একটি সম্পদ, আর এই সম্পদের নাম হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার। তাহলে আমাদের জার্নাল বা জাবেদা কী হবে? প্রাপ্য হিসাব ডেবিট আর সেবায় ক্রেডিট। আমরা লিখে ফেলে আগের মতনই, প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। টাকার পরিমাণ এখানে দেওয়া আছে 1,75,000। আমরা এখন পোস্টিংটা দিব। প্রাপ্য হিসাব একটি সম্পদ, আমরা এখানে লিখে দেব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব একটি সম্পদ, আর সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা যোগ করে দিব 1,75,000। আর এখানে দ্বিতীয় পক্ষ হচ্ছে সেবা আয়। আমরা জানি এটা আর দ্বারা প্রকাশ করা হয়েছে, আর সেবা আয় দ্বারা ইকুইটি বৃদ্ধি পায়, আর ইকুইটি বৃদ্ধি পেলে আমরা ইকুইটির সঙ্গে কি করব? যোগ করে দিব 1,75,000। আর মন্তব্য কলামে লিখে দেব সেবা আয়। 28-এর পরে আছে 30 তারিখ। 30 তারিখে বলেছে 28 তারিখের গ্রাহকের প্রদত্ত সেবা বিল চেকে প্রাপ্তি, অর্থাৎ এই 28 তারিখে যে সেবাটা দেওয়া হয়েছিল বাকিতে 1,75,000, এখন এটা পাওয়া গিয়েছে নগদে না, বলেছে কি চেকে প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি চেকে পাওয়া নগদে পাওয়া একই কথা, কারণ আমি যার কাছে টাকা পাবো সে যদি আমাকে একটা চেক দেয়, সেক্ষেত্রে আমার কাজ কি? ওই ব্যক্তি চেক নিয়ে আমি তার ব্যাংকে যাব, তার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসব, এনে আমার ক্যাশবুকে আমি জমা করব, জমা করলে আমার নগদ বৃদ্ধি পাবে, এজন্য এটা দ্বারা নগদ বৃদ্ধি পায়। এ কারণে নগদ প্রাপ্তি আর চেকে প্রাপ্তি একই আমরা ধরি। তবে হ্যাঁ, চেক পেয়ে যদি ব্যাংকে জমা দেওয়া হয়, অর্থাৎ আমি যার থেকে চেক পেলাম সেই চেক পেয়ে যদি আমার ব্যাংক অ্যাকাউন্টসে জমা দেওয়া হয়, সেক্ষেত্রে আমার ব্যাংকের কাজ তার ব্যাংকের থেকে টাকা এনে আমার অ্যাকাউন্টসে জমা করা, ওক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টস বা ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। এখানে বলে নাই যে চেক প্রাপ্তি হয়ে চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে কি হয় নাই। সুতরাং আমরা ধরে নিতে পারি যে চেক যেটা পেয়েছি, এই চেক নিয়ে তার ব্যাংকে গিয়েছি, তার ব্যাংক থেকে ক্যাশ করে এনেছি, ওই টাকাটা আমার ব্যবসায় এসেছে, সুতরাং পক্ষ হবে নগদান। তাহলে আমরা একটা পক্ষ পেয়ে গেলাম নগদান হিসাব, আর একটি পক্ষ প্রাপ্য হিসাব, কারণ আমরা টাকাটা পেয়েছি কার থেকে? প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে। প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা? 1,75,000। পোস্টিংটা কি হবে আমাদের? আমরা একটু দেখি। নগদ পাওয়ার ফলে আমার নগদ বৃদ্ধি পেয়েছে, নগদের সঙ্গে যোগ হবে 1,75,000। আর নগদ পেয়েছি কোন খাতে? প্রাপ্য হিসাব খাতে, অর্থাৎ এই দেনাদার থেকে, এই দেনাদারের কাছে আমার যে পাওনা ছিল, এই পাওনাটাকে আমাকে পরিশোধ করে দিয়েছে। পরিশোধ করলে তার কাছে টাকা আমি আর চাইতে পারবো না, অর্থাৎ তার ঋণটা পরিশোধ হয়ে গিয়েছে আর আমার সম্পদটা আদায় হয়ে গিয়েছে। এ কারণে আমি কী করব? প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দিব। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আইটেম লেনদেন 31 তারিখে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। আমরা দেখো অফিস সাপ্লাইজ আমরা ক্রয় করেছিলাম বাকিতে 17,000, এই 17,000 থেকে আমরা আদায় করলাম কত? 10,000। তাহলে এই 10,000 কী হবে? পরিশোধ করলাম 10,000, এই 10,000 এখান থেকে বিয়োগ হয়ে যাবে, আর নগদ থেকেও বিয়োগ হয়ে যাবে, কারণ নগদ টাকা চলে গিয়েছে। তাহলে আমাদের জাবেদাটা কী হবে? পক্ষ দুটি কী কী? একটি পক্ষ প্রদেয় হিসাব, কারণ ঋণ পরিশোধ করা হয়েছে, দায় কমে গেছে, আর দায় কমে গেলে কি হয়? ডেবিট 10,000 টাকা, আর পরিশোধ করা হয়েছে নগদে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? ওই 10,000 টাকা। তাহলে আমাদের বাদ যাবে কোথা থেকে? নগদ থেকে এটা বাদ যাবে 31 তারিখ, নগদ থেকে বাদ 10,000, আর এই যে দায় থেকে বাদ যাবে 10,000। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের
লেনদেনের যে প্রভাব হিসাব সমীকরণে তা অনেকগুলো ক্লাস তোমাদের দিয়েছি এবং আলোচনা করেছি। আমি এখন যে 7 এবং 8 নম্বর যে অঙ্ক আছে তোমাদের পাঠ্যবের, এই দুটি আমি পূর্ণাঙ্গভাবে করিয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারো। আজ আর নয়, দেখা হবে আগামী ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।